আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। কি শর্ত মেনে নিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন সে প্রসঙ্গে সবচেয়ে বেশি যেই বিষয়টি আলোচিত হয়ে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সুযোগ আবারও সৃষ্টি করার একটা শর্ত মেনে তিনি দেশে এসেছেন। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে। যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তার মূল লক্ষ্য, যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে
সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা, এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে 2 ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্যই বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে? কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান
আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে সেটা বুঝতে অসুবিধা হয় না, এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন। কারণ তারেক রহমান আসার পর থেকে, যেটা বলছিলাম, ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন। তরুণ নেতারা জাতীয় নাগরিক পার্টির তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না। নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ, প্রধান অনুপ্রেরণা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত, তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান বললেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে পরম শত্রুও যেমন মিত্র হয়ে উঠতে পারে, তেমনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। তারেক রহমান যখন 2008 সালে দেশ ছেড়েছিলেন তখন তো নয়, এমনকি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের 12-13 তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত, এমনকি 25শে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন। কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায়, কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি মুশকিল। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একটি কাগজে দেখলাম প্রায় 32 জনের মতো এসেছেন। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা চলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জয়শঙ্কর ঢাকায় এলেন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন না, কেন করলেন না? এটা কি নিছক সময়ের অভাব, নাকি ঢাকা দিল্লির সম্পর্কে নতুন কোনো বার্তা দিয়ে গেলেন জয়শঙ্কর? সুপ্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিরা। এর মধ্যে পাকিস্তানের পার্লামেন্টারি স্পিকার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন, কিন্তু কোনো বৈঠক হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এটাই আসলে আলোচনার মূল বিষয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের
সম্পর্কের, কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন, সেই প্রেক্ষাপটে অনেকেই এমনটি মনে করেছিলেন যদি দেখা হয়, যদি বরফ গলবার কোনো পথ তৈরি হয়। জানা গেছে যে সরকারের তরফ থেকে চাওয়া হয়েছিল যে যেন একটি বৈঠক হয়। যাই হোক, সেটি নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। প্রিয় দর্শক, দেখা যাক যে এই বিষয়টি নিয়ে আমাদের সরকার কি বলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য যদি ধরি, মানে তারা বলছে যে এই সফর ছিল সংক্ষিপ্ত এস জয়শঙ্করের এবং মূলত শোক প্রকাশের জন্যই, শ্রদ্ধা নিবেদনের জন্যই এসেছিলেন এস জয়শঙ্কর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভাষায় এটাকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনীতির চোখে না দেখাই ভালো, এমনটাই তিনি বলেছেন। এটি গণমাধ্যমেও এসেছে। তিনি বলেছেন, জয়শঙ্কর অনুষ্ঠানের পুরোটা সময় উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ছাড়া তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ হয়নি। মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও আসলে তার সঙ্গে বৈঠক করেননি বা বৈঠক হয়নি। তো এই কথাগুলোকে যদি আমরা আমলে নিই, তাহলে বলতে পারি যে সরকারের যে ভাষ্য সেটি হচ্ছে যে এখানে এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক না হওয়ার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিক কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, তাহলে প্রশ্ন কেন উঠছে? কারণ কূটনীতিতে সবচেয়ে বড় বার্তা অনেক সময় দেওয়া হয় যা করা হয় না তা দিয়ে। কেউ কেউ এমন কথাও বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের কথা, বৈঠকের কথা বলতে এসেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যেটা আমি একটু আগে বলছিলাম যে সরকারের তরফ থেকে বোধহয় চাওয়া হয়েছিল। আবার এমনও কেউ কেউ বলেন হয়তো সরকারের তরফ থেকেই চাওয়া হয়নি বা সময় করা যায়নি, আবার জয়শঙ্করের দিক থেকেও সময় হয়নি। এইটি আসলে সুনিশ্চিত করে বলবার কোনো তথ্য প্রমাণ হাতে নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা দুজনেই জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন এটি স্পষ্ট নয়, গণমাধ্যমে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত আউটকাম যেটা, সেটা হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়নি। হয় বৈঠকে রাজি হননি প্রধান উপদেষ্টা, অথবা বৈঠকে রাজি হননি জয়শঙ্কর। মূলত এখানেই সকল জল্পনার শুরু। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কেউ কেউ বলছেন, ভারত এই সফরের মাধ্যমে একটি দ্বৈত বার্তা দিয়েছে। আপনারা তো জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে পড়েছে। সেরকম একটি প্রেক্ষাপটে যখন এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর নানাবিধ দিক থাকতে পারে, নানান রকম আলোচনা এটি নিয়ে হতে পারে। একদিকে দেখা যেতে পারে যে খালেদা জিয়ার মৃত্যুতে ভারত রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানিয়েছে, জানানোর জন্য তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি সব মিলিয়ে এটা ছিল একটা ইতিবাচক জেস্টার, এটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের শীতলতাও লুকানো থাকেনি, এটিও আসলে প্রকাশ্যে চলে এসেছে। ওই যে দেখা হয়নি, এটি নিয়ে এক পক্ষ বলবার সুযোগ পাচ্ছে, সেটিকেই ধরেই আমরা আলোচনাটি করছি। এমন প্রশ্ন উঠছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে দিল্লি। ইতিপূর্বে আমরা শুনেছি ভারতের তরফ থেকে বলা হয়েছে যে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত সরকার, এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তাদের যে সম্পর্কের অবনতি হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেই আলোকে তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে এমন কিছু কথা নরেন্দ্র মোদী লিখেছেন, এগুলো নিয়েও কিন্তু এখন রাজনীতির যে মাঠে আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে বাংলাদেশে যেহেতু সামনে জাতীয় নির্বাচন এবং ভারত যেহেতু আগে থেকেই বলেছে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবার জন্য মুখিয়ে আছে, অপেক্ষা করছে, সে কারণে যে ভারতের দৃষ্টি বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকে নয়, তার মনোযোগ এদিকে নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার দিকে। যারাই নির্বাচিত হয়ে আসবে ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে, কারণ দুই প্রতিবেশী দেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে
ইতিবাচকভাবে সামনে এগিয়ে যেতে চায়, এটি কিন্তু স্পষ্ট। নরেন্দ্র মোদীর শোকবার্তায় তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলাদা করে যে উল্লেখ করা হয়েছে, এটি নিয়েও অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক ইঙ্গিত খুঁজছেন। নতুন সূচনার কথা বলা হয়েছে, নেতৃত্বের কথা বলা হয়েছে, এসব কথা খুবই ইঙ্গিতবাহী বলছেন বিশ্লেষকরা। অনেকে মনে করছেন যে এটি এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা যে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে। আসলে এরকম একটি পর্যায়ে আপনি বলুন, যখন চিঠি লিখতে হয় আপনার নেতৃত্বে বা আপনার দলের নেতৃত্বে, দলের মধ্য দিয়ে মাধ্যমে যে সামনের দিকে গণতন্ত্র এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই কথাগুলো বলতে গেলে এভাবেই তো বলতে হবে। অন্য কি শব্দগুচ্ছ আছে আমার অন্তত জানা নেই। তাই এটিকে আমি সেভাবে অত সিরিয়াসলি দেখছি না, কিন্তু অনেকে মনে করছেন ভারত ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে। এর নানান সমীকরণ কিন্তু আছে। আবার যেটি আমি বললাম, অনেকেই বলছেন সবকিছু নিয়ে এত অতিরঞ্জন ভালো নয়, মানে একেবারেই ক্ষমতায় চলে এসেছে, নির্বাচন এখনো দূরে, নির্বাচন হয় কিনা সেটি নিয়ে প্রশ্ন, তাই এগুলো নিয়ে কথা বলা ঠিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন গণমাধ্যমকে বলেছেন, তিনি বলছেন যে এমন বার্তাকে, মানে এই ধরনের বার্তাকে অতিরিক্ত রাজনৈতিক অর্থ দেওয়া বা মূল্য দেওয়া ঠিক নয়। তার মতে সময়, প্রোটোকল এবং সফরের ধরন সবকিছু মিলিয়ে আসলে বিষয়টি দেখা উচিত। সত্যি তাই, তাহলে এটি নিয়ে আসলে অত তর্ক জমবে না। অর্থাৎ এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না জয়শঙ্কর ইচ্ছাকৃতভাবে ইউনূসের সঙ্গে দেখা করেননি, অথবা ইউনূস ইচ্ছা করে জয়শঙ্করকে এড়িয়ে গেছেন, এটি কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এই প্রেক্ষাপটে আমরা কি বুঝবো, সাধারণ জনগণের জন্য কি বার্তা? আমরা কি একটু দেখবো না যে এই সফর কি ঢাকা দিল্লির সম্পর্ক মেরামতের প্রথম ধাপ ছিল কিনা? একেবারেই শীতল সম্পর্কের মধ্যে জয়শঙ্করের এই আগমন কিছুটা হলেও সম্পর্ক মেরামতের উদ্যোগ কিনা, নাকি বর্তমান সরকারকে পাশ কাটিয়ে ওই যে বললাম ভবিষ্যতের দিকে তাকানোর ইঙ্গিত সেটি ভারত দিতে চেয়েছে? সুপ্রিয় দর্শক, আসলে এইসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর কিন্তু এখন দেওয়া সম্ভব নয়, কিন্তু এটুকু পরিষ্কার, এই সাক্ষাৎ না হওয়াটাই সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জয়শঙ্করের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ না হওয়া কি নিছক কাকতালীয়, নাকি কূটনৈতিক হিসাবেরই অংশ? কমেন্ট সেকশনে আপনার বিশ্লেষণ লিখুন। ভালো থাকুন,